সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ রাতের এই বিশেষ পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক শিহরণ জাগানো গল্প, যা আপনাকে ভাবাবে মানুষ কি সত্যিই অন্ধকার থেকে মুক্ত। গল্পটি পাঠিয়েছেন নাটোরের রবিউল ইসলাম। তিনি আমাদের জানান তার গ্রামের পাশে এমন একটি বাড়ি রয়েছে পরিচিত ভূতের বাড়ি হিসেবে। বন্ধুরা, এখন আপনারা আলোকছটা বন্ধ করুন, চোখ ধীরে ধীরে বন্ধ করুন এবং নিজের মনকে প্রস্তুত করুন এক অদ্ভুত শীতল তীব্র অভিজ্ঞতার জন্য। কারণ আজ রাতের এই গল্পে প্রতিটি শব্দে লুকিয়ে আছে অদৃশ্যের নিঃশ্বাস, প্রতিটি ছায়ায় খেলা করে অজানা আতঙ্ক। এটাই আপনাদের আজকের ভ্রমণ, এক ভয়ঙ্কর অন্ধকারের পথে। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন কোনো ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। গ্রামের নাম পানাইলপুর। নদীর পার ঘেঁষে ছোট্ট শান্ত গ্রাম, সবুজ ক্ষেত, বাঁশঝাড়, পাখির ডাক। কিন্তু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর বাড়ি। গ্রামের লোকজন এই বাড়িকে ভুতুড়ে বাড়ি বলে। গত 20 বছরে যত মানুষ ওই বাড়িতে ঢুকেছে, কেউ আর কখনো ফিরে আসেনি। মাঝে মাঝে শুধু শোনা যায় করুণ চিৎকার আর রহস্যময় হাসি। গ্রামবাসীরা দূর থেকে শুনে আঁতকে ওঠে সব। গ্রামের প্রবীণরা বলেন, একসময় এটা ছিল জমিদার দুর্গাপ্রসাদ রায়ের বাড়ি। বিশাল অট্টালিকা, সোনালী দিনের প্রতীক। কিন্তু হঠাৎ এক রাতে জমিদারের পুরো পরিবারকে কেউ হত্যা করেন। সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত। চারদিকে অন্ধকার, ভয়, আতঙ্ক। মানুষ বিশ্বাস করে সেই পরিবারের অশান্ত আত্মারা ভেতরে ঘুরে বেড়াচ্ছে, আর কেউ ভেতরে ঢুকলেই তারা ধরে নিয়ে যায়। অনেকেই চেষ্টা করেছিল রহস্য খুঁজতে, কিন্তু কারো আর ফিরে আসা হয়নি। শুধু গ্রামের মুখে মুখে ছড়ায় গল্প, রহস্য, গুজব, আতঙ্ক। বাড়ির কাছে কেউ যেতেও সাহস করে না এখন। গত বছর ঢাকার কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভ্রমণের নেশায় ওই বাড়িতে ঢুকে পড়ে। গ্রামবাসীরা বারবার নিষেধ করেছিল তাদের, কিন্তু তারা হাসতে হাসতে ঢুকলো। তবে সেই যে ঢুকলো আর কোনো দিন বের হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা ঢোকার সাথে সাথে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, ভেতরের আলো নিভে গেল, আর তারপর শোনা গেল ভয়ঙ্কর চিৎকার। তার কিছুক্ষণ পর নিস্তব্ধতা। কেউ জানে না ওরা কোথায় হারিয়ে গেল, শুধু ফিসফিসানি শোনা যায় রাতে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। ভয় পেয়ে গ্রামবাসী আর কাছে যায় না। বাড়িটা যেন অন্য জগতের দরজা। একজন সাহসী সাংবাদিক রহস্য উদ্ঘাটনের জন্য সে এসেছে। হাতে ক্যামেরা, টর্চ আর অদম্য সাহস। সে চায় প্রমাণ করতে সবই কুসংস্কার। রাতে সে একাই বাড়ির সামনে দাঁড়ালো। চারপাশে হাহাকার করা বাতাস, কুকুরেরা হঠাৎ হাউমাউ করে ডাকছে। আকাশে কালো মেঘ জমেছে, চাঁদের আলো লুকোচুরি খেলছে। রিয়াদের বুক ধুকপুক ধুকপুক করছে, কিন্তু সে ভয় দেখতে চায় না।
ক্যামেরা অন করলো, বলল, আজ আমি ঢুকবো ভূতের বাড়িতে। দরজাটা ভাঙা, মাকড়সার জালে ভরা জানালা, ভেতর থেকে আসছে এক শীতল হাওয়া। মনে হচ্ছে ভেতরে অন্য এক দুনিয়া। সে সাহস করে ভেতরে পা রাখলো। প্রথমেই চোখে পড়ল মেঝেতে শুকনো রক্তের দাগ, দেয়ালে অদ্ভুত অদ্ভুত চিত্র আঁকা, কারো মুখ বিকৃত, কারো চোখ লাল, মেঝেতে ভাঙা আসবাবপত্র, সবকিছুতেই মৃত্যুগন্ধ। রিয়াদ টর্চ চালিয়ে হাঁটছে, চারপাশে ভৌতিক নীরবতা। হঠাৎ দূর থেকে ভেসে এলো কারো কান্নার শব্দ। শব্দটা কোনো মেয়েদের কণ্ঠস্বর। রিয়াদ থেমে গেল, টর্চের আলো ঘোরালো, কিন্তু কোথাও কেউ নেই। শব্দটা আসছে বাড়ির গভীর থেকে। সে সাহস করে এগোলো। একটা দরজা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল, ধাক্কা দিয়েও খুলল না। টর্চ হঠাৎ নেভে গেল, অন্ধকার গ্রাস করলো সবকিছু। রিয়াদ ভয় পেতে শুরু করলো। ভয়ে সে রীতিমতো কাঁপছে। হঠাৎ দেয়ালের মধ্যে থেকে একটা হাত বের হলো। হাতটা কঙ্কালের মতো শুকনো, বরফ শীতল স্পর্শ। রিয়াদের গলা চেপে ধরল। সে নিঃশ্বাস নিতে পারছে না। একই সাথে চারপাশে ভেসে এলো হাসি। সেই হাসি ধীরে ধীরে গর্জনে পরিণত হলো। রিয়াদের মাথা ঘুরছে। সে ক্যামেরা ফেলে দিল। হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে রিয়াদের কোনো খোঁজ পাওয়া গেল না। গ্রামবাসী খুঁজতে খুঁজতে বাড়ির সামনে এলো। সেখানে তারা পেল শুধু একটা ক্যামেরা, ভাঙা ধুলোমাখা ক্যামেরা। সবাই ভয়ে তাকিয়ে রইল। সাহস করে ক্যামেরাটা চালু করা হলো। ভেতরে শেষ ভিডিও পাওয়া গেল। দেখা গেল রিয়াদ ধীরে ধীরে দেয়ালের ভেতর মিলিয়ে যাচ্ছে, মুখে ভয়ঙ্কর চিৎকার, আর দেয়াল যেন তাকে টেনে নিচ্ছে। শেষে শুধুই অন্ধকার। ভিডিও শেষ হয়ে গেল। সবাই হতবাক। এরপর থেকে গ্রামবাসী আর কেউ কাছে যায় না। তারা বলল, ওই বাড়ি অন্য জগতের দরজা, ভেতরে ঢুকলেই মানুষ হারিয়ে যায় আর চিরদিনের জন্য বন্দী হয়ে যায়। রাত নামলেই শোনা যায় সেই শব্দ, আমাকে বাঁচাও, বাঁচাও আমাদের। যেন হারিয়ে যাওয়া মানুষের আত্মা, কারো কান্না, কারো আর্তনাদ। পুরো গ্রাম আতঙ্কে থাকে। কয়েকজন গবেষক এসেছিল। তারা বলল বাড়ির ভেতরে শক্তিশালী নেগেটিভ এনার্জি আছে। এটা সাধারণ ভৌতিক ব্যাপার নয়, এটা এক অজানা ডাইমেনশন। গ্রামের মসজিদের ইমাম চেষ্টা করছিলেন কোরআন পড়ে ঝাড়ফুঁক করতে, কিন্তু তিনি ভেতরে ঢুকতেই অসুস্থ হয়ে পড়লেন। বের হয়ে এলেন রক্ত বমি করে। তারপর থেকে তিনি আর সেখানে যাননি। তিনি শুধু বললেন, ওটা চীনের রাজ্য। গ্রামের বৃদ্ধা হালিমা খালা বলতেন, মাঝরাতে ওই বাড়ির ছাদে আগুন জ্বলে, কেউ দেখলে অন্ধ হয়ে যায়। তিনি ছোটবেলায় দেখেছিলেন। তারপর থেকেই দৃষ্টি দুর্বল হয়ে গেছে। শিশুরা খেলতে খেলতে কখনো কাছাকাছিও যায় না। তাদের বাবা মা কড়া নিষেধ করে দিয়েছেন। সন্ধ্যা নামলেই অতীতটা ফাঁকা হয়ে যায়। শুধু বাতাসে ভেসে আসে হাহাকার। কুকুরেরা চিৎকার করে পালায়। একবার এক চোর চেষ্টা করেছিল ভেতরে ঢুকতে। ভেবেছিল হয়তো সোনাদানা পাওয়া যাবে, কিন্তু ভেতরে ঢুকেই সেও হারিয়ে গেল। সকালে শুধু তার রক্তমাখা জামাকাপড় পাওয়া গেল দরজার সামনে, আর কিছুই নয়। ধীরে ধীরে বাড়িটা কিংবদন্তি হয়ে উঠল। চারদিকে লোকজন গল্প শোনে। কেউ বলে ভেতরে ডাইনি থাকে, কেউ বলে জমিদারের আত্মা অভিশাপ দিয়েছে, আবার কেউ বলে এটা অন্য জগতের ফাঁদ। কিন্তু সত্য একটাই, আজও কেউ এই রহস্য ভেদ করতে পারেনি। আর যে ঢুকেছে সে আর কোনোদিন ফেরেনি। রাতের পর রাত সে কান্না চলছেই। গ্রামের মানুষ আতঙ্কে বাঁচে। রিয়াদের অদৃশ্য হওয়ার পর পুরো গ্রাম আবার ভয়ে কাঁপতে শুরু করলো। পানাইলপুরের মানুষরা বাড়ির পাশ দিয়ে যেতেও ভয় পায়। কেউ যদি ভুল করে ওই বাড়ির দিকে তাকায়,
তার বেশ কয়েকদিন ঘুম হয় না। রাতে বারবার স্বপ্নে দেখা যায় এক রক্তমাখা মহিলা, লম্বা চুলে, কালো ঢাকা মুখ। সে স্বপ্নে দাঁড়িয়ে থেকে ফিসফিস করে বলে, ভেতরে এসো, এসো আমাদের কাছে। গ্রামে হুজুর এনে রুকাইয়া করা হলো, কিন্তু হুজুর বাড়ির বাইরে দাঁড়িয়ে বললেন, এটা কোনো সাধারণ জিনের আসর নয়, এটা অন্য জগতের দরজা। এখানে নামাজ দোয়া কোনো কিছুই কাজ করবে না। কথাটা শুনে সবাই স্তব্ধ। গ্রামের প্রবীণরা তখন বলতে লাগলো, আমরা তো বহুবার দেখেছি বাড়ির ভেতরে আলো জ্বলে, কিন্তু বাইরে থেকে দেখা যায় না, শুধু জানালা দিয়ে অদ্ভুত ছায়ারা নড়াচড়া করে। এ খবর ছড়িয়ে পড়ে পাশের গ্রামগুলোতেও। সবাই ভয় পেতে শুরু করে পানাইলপুরকে, যেন গোটা গ্রামটাই অভিশপ্ত। গ্রামের কিশোররা সাহস দেখাতে গিয়ে রাতে বাড়ির দিকে যায়, কিন্তু সকালে তাদের চোখ লাল, মুখ শুকনো, আর মুখ থেকে শুধু একটাই কথা, ওখানে ওখানে কেউ আছে। 22 বছর আগের ঘটনা নতুন করে আলোচনায় আসে। জমিদার দুর্গাপ্রসাদের পুরো পরিবারকে যে রাতে হত্যা করা হয়, সেদিন নাকি আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল, বজ্রপাত হচ্ছিল বারবার, আর বাড়ির ভেতর থেকে শোনা যাচ্ছিল একসাথে অনেকগুলো কণ্ঠস্বর। গ্রামবাসী সন্দেহ করত এটা কোনো মানব হত্যাকাণ্ড ছিল না, বরং কোনো অলৌকিক শক্তি তাদের টেনে নিয়ে গিয়েছিল। কারণ লাশগুলো পাওয়া গিয়েছিল অদ্ভুতভাবে, কারো চোখ উপড়ে নেওয়া, কারো শরীর ছিন্ন ভিন্ন, অথচ ঘরে কোনো ভাঙচুরের চিহ্নও ছিল না। সেই থেকে পানাইলপুরের মানুষ বাড়িটাকে এড়িয়ে চলতে শুরু করে। দিনে সেখানে যাওয়া যায়, কিন্তু ভেতরে ঢুকলে মনে হয় সময় থেমে গেছে। ঘড়ির কাঁটা আর নড়ে না, বাতাসে গন্ধ আসে পোড়া মাংসের, আর দেয়ালে ভেসে ওঠে লাল হাতের ছাপ। রিয়াদের ঘটনা প্রমাণ করে দিল, বাড়ি এখনো যেমন ছিল তেমনই আছে, বরং আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ক্যামেরার ভিডিও দেখে সাংবাদিক সমাজে তোলপাড় শুরু হয়। কেউ বলে এটা সত্যি, আবার কেউ বলে এটা সাজানো। প্রমাণ খুঁজতে আবারও কয়েকজনের একটা অনুসন্ধানী দল সেখানে আসে, কিন্তু তাদের ভেতরে ঢোকার সাহস হয়নি। শুধু বাইরে দাঁড়িয়ে মাইক লাগিয়ে ডাকাডাকি করেছে, কিন্তু কোনো সাড়া শব্দ মেলেনি। ভেতরে ছিল শুধু নীরবতা। হঠাৎ ভোরের দিকে তারা শুনতে পায় একসাথে শতাধিক কণ্ঠস্বর, আমাদের বাঁচাও, আমাদের বের করো এখান থেকে। ভয়ে অনুসন্ধানী দল পাগলের মতো দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। এরপর থেকে সাংবাদিক, অনুসন্ধানী দল বা ইউনিভার্সিটির কোনো দল কেউই আর আসে না। আজও যখন অমাবস্যার রাত আসে, বাড়ির চারপাশে কুয়াশা নেমে আসে, চারপাশে কুকুর হাউমাউ করে ডাকে, পেঁচারা অদ্ভুত শব্দ করে উড়ে বেড়ায়, মনে হয় পুরো পরিবেশ কারো শাসনে আছে। বাড়ির জানালা দিয়ে তখন দেখা যায় লাল আলো। কেউ কেউ শপথ করে বলেছে তারা দেখেছে ভেতরে ভাসমান মানুষ, কারো শরীর অর্ধেক, কারো মুখ নেই, কারো হাত নেই, কিন্তু তারা চিৎকার করছে। একবার এক বিদেশি গবেষকও সেখানে এসেছিলেন। তিনি ক্যামেরা আর বিশেষ যন্ত্রপাতি নিয়ে বাড়ির বাইরে বসেন। রাতে যন্ত্রগুলো নিচের থেকেই রেকর্ড করা শুরু করেন। সকালে দেখা যায় ভেতরের অন্ধকারে অদ্ভুত সব ছায়া নড়ছে, আর মাঝে মাঝে চোখ জ্বলজ্বল করছে। গবেষক সাহস করে ভেতরে ঢুকতে যাননি, শুধু একটা কথাই বলেছিলেন, এটা পৃথিবীর কোনো শক্তি নয়, এটা এমন কিছু যাকে বিজ্ঞান দিয়ে মাপা যাবে না। এভাবে পানাইলপুরের ভূতের বাড়ি হয়ে উঠল এক রহস্যময় আতঙ্ক। গ্রামের মানুষ জানে ওটা কেবল একটা বাড়ি নয়, ওটা একটা অদৃশ্য কারাগার, যেখানে যারা ঢোকে চিরদিনের জন্য বন্দী হয়ে যায়। কেউ জানে না তারা মারা যায় নাকি অন্য কোনো জগতে হারিয়ে যায়। শুধু শোনা যায় তাদের আর্তনাদ, তাদের কান্না। গ্রামবাসী তাই বলে ওই বাড়ি হলো নরকের দরজা। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সাহস দেখাতে গিয়ে মাঝে মাঝে কাছে যায়, কিন্তু যতবার গিয়েছে ফিরে এসেছে আতঙ্কে কাঁপতে কাঁপতে। কারণ
চোখে ঘুম নেই, কারো মাথায় ভয়ঙ্কর স্বপ্ন, কেউ কেউ আবার মানসিক ভারসাম্যও হারিয়েছে। তাই গ্রামের প্রবীণরা সবাইকে সাবধান করে দেয়, ওদিকে যেও না, সন্ধ্যার পর ওর পাশ কাটিও না, ওটা মানুষের জায়গা নয়। এখনো মাঝরাতে গ্রামের দূর থেকে দেখা যায় বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া, কারো চোখ লাল, মুখে ভয়ঙ্কর হাসি। সে তাকিয়ে থাকে গ্রামের দিকে, যেন কাউকে ডেকে নিচ্ছে। গ্রামবাসীর বিশ্বাস একদিন আবার কেউ সাহস করে ঢুকবে, আর সেই মানুষও আর কোনোদিন ফিরবে না। ভূতের বাড়িতে তাই রয়ে গেছে এক অভিশপ্ত রহস্য, এক অমীমাংসিত ভয়, যার উত্তর কেউ কোনোদিন পাবে না। আর পানাইলপুরের মানুষ শুধু বলে, ওই বাড়ি ওটা বাড়ি নয়, ওটা হলো মৃত্যুর দরজা। শ্রোতা বন্ধুরা, এখন নিশ্চয়ই আপনারা নিজেকে সেই অন্ধকারের মাঝে ভেসে যেতে অনুভব করছেন। রবিউল ইসলামের লেখা এই ঘটনা কি শুধুই কল্পনা, নাকি এটি সত্যি, সেই অজানা ভয়ঙ্কর বাস্তবতার প্রতিফলন? আমরা জানি না, কিন্তু একটা জিনিস স্পষ্ট, মানুষ যতই নিজের ভয়কে অস্বীকার করুক, সত্যিকারের ভয় আমাদের চেপে ধরে, আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, আমাদের নিঃশ্বাসকে গাঢ় করে। আর সেই ভয় কখনো কখনো নিছক আতঙ্ক নয়, এটি যেন জীবন্ত, যেন উড়ে আসে অদৃশ্য হাতের মতো, স্পর্শ করে আমাদের চারপাশ, আমাদের প্রতিটি পদক্ষেপ। এবং কিছু দরজা কখনোই খোলা উচিত নয়, যে দরজাগুলো আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায়। যেখানে অন্ধকার শুধু নেই, সেখানে বাস করে এমন কিছু যা মানুষ এখনো জানে না। এমন দরজা খুললেই হয়তো আমরা ফিরে পাবো না আমাদের শান্ত রাতগুলো, হয়তো আমরা হারাবো আমাদের মানসিক নিরাপত্তা,